নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আলেকজান্ডার দুমার লেখা একটি অলৌকিক কাহিনী, দ্য উলফ লিডার। বইটির অনুবাদ করেছেন ফারুক বাশার। আমি তার অনুবাদটি হুবহু না পড়ে কিছুটা আমার মতো করে বলবো। বইটির প্রকাশক বহুমাত্রিক প্রকাশনা, ঢাকা। বইটি আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, banglabook.org থেকে। banglabook.org-কে অনেক ধন্যবাদ। তারা আমাকে অনুমতি দিয়েছেন তাদের ওয়েবসাইটে থাকা বইগুলি পড়তে আমার চ্যানেলের জন্য। তাহলে শুরু করছি আজকে তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই আপলোড করা আছে। তৃতীয় অধ্যায়, অ্যানলেট। ব্যারন নীরবে ইনগুভার বাড়িয়ে দেওয়া বর্ষাটা নিল, উল্টে পাল্টে দেখল। ফ্রান্স ঘোরার সময় নিজের অস্ত্র চেনবার উপায় হিসাবে একটা জুতো খোদাই করে রেখেছিল থিবল্ট। চিহ্নটা দেখিয়ে ব্যারন বলল, আহ মসুয়ে গো বেচারা, এই জিনিসটা তো আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তুই চোরা স্বীকার করেছিস। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তার উপর সত্য গোপন করেছিস, যেটা কিনা মহাপাপ। যে আত্মার নামে প্রতিজ্ঞা করেছিস, সেই আত্মার মুক্তির জন্য তোর মুখ থেকে সত্যটা আমি বের করব। তারপর ম্যাকটকে আদেশ করল, বদমাসটা জামা খুলে ওকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেল। তারপর ওর পিঠে 36 বার চাবুক চালাও। সত্য গোপন করার জন্য 12টা, আর চোরা শিকারের জন্য 24টা। না, বরং 12টা চোরা শিকারের জন্য আর 24টা সত্য গোপনের জন্য হোক। ঈশ্বরের ভাগটা বেশি থাকা উচিত। দলের লোকেরা খুশি হয়ে উঠল। যাক, ভালোই হলো, সারাদিনের দুর্ভোগের ঝাল একজনের ওপর মেটানোর সুযোগ পাওয়া গেছে। থিবল্ট বারবার বলার চেষ্টা করছে, হরিণ তো দূরের কথা, একটা ছাগলও শিকার করেনি। তা সত্ত্বেও ওর জামা খুলে ওকে গাছের সাথে বেঁধে ফেলে ব্যারনের দেওয়া আদেশ কার্যকর করা শুরু হলো। থিবল্ট চিৎকার না করে ঠোঁট কামড়ে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আঘাতগুলোতে এত জোর ছিল যে 3 নম্বর আঘাতের পর আর চুপ করে থাকতে পারল না ও। ব্যারন খুব রূঢ় স্বভাবের মানুষ হলেও থিবল্টের যন্ত্রণাকাতর আর্তচিৎকার সহ্য করতে এমনকি তার অসুবিধা হচ্ছিল। নিয়মিত বিরতিতে চিৎকার করছে থিবল্ট। শাস্তি কার্যকর হতে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা নিয়ে ঘোড়া গড়িয়ে নিল ব্যারন। ঠিক এই সময় একটা মেয়ে ছুটে বেরিয়ে এলো বনের ভেতর থেকে। ঘোড়ার পাশে অশ্রুভেজা সুন্দর চোখ জোড়া তুলে হাঁটু গেড়ে বসে পড়ল সে। ব্যারনকে অনুনয় করে বলল, ঈশ্বরের দোহাই, দয়া করে ওকে রেহাই দিন। নিচের দিকে তাকালো মানুষ। বেশি হলে 16 বছর বয়স হবে ওর। চমৎকার হালকা পাতলা শরীর, দুধে আলতা গায়ের রং, বড় বড় নীল চোখ, মাথা ভর্তি ঢেউ খেলানো কোকড়া চুল ছাড়িয়েছে। কমনীয় মুখভঙ্গিতে মেয়েটাকে যথেষ্ট আকর্ষণীয় লাগছে। এত সব কিছু লক্ষ্য করতে ব্যারনের মাত্র একটা মুহূর্ত লাগলো। সাধারণ অনাড়ম্বর পোশাকে ঢাকা থাকলেও সুন্দরকে চিনে নিতে অসুবিধা হয়নি তার। কোনো জবাব না দিয়ে মেয়েটার আকুল চোখের দিকে তাকিয়ে রইল ব্যারন। চাবুকের আঘাত বন্ধ হচ্ছে না দেখে মেয়েটা আবার কেঁদে উঠল। মাই লর্ড, ঈশ্বরের দোহাই, দয়া করুন, আপনার লোকেদের থামতে বলুন, মানুষটার চিৎকার আর সহ্য করতে পারছে না। বিরক্তি প্রকাশ করে লর্ড ভে বলল, এই বদমাসটার জন্য কাঁদছো? কে হয় এ তোমার? ভাই? কাজিন? না মাই লর্ড। তোমার প্রেমিক? প্রেমিক? মাই লর্ড মজা করছেন আমাকে নিয়ে? কেন হতে পারে না? সত্যি হলে স্বীকার করছে মেয়ে। ওকে আমার অনেক হিংসা হচ্ছে ওর চেহারার জন্য। চোখ নিচু করলো মেয়েটা। ওকে আমি চিনি না মাই লর্ড, আজকের আগে কখনো দেখিনি। এনগুভা একটু মজা করার লোভ সামলাতে পারল না। উল্টো দিক থেকে দেখেছে তাই বোধহয় চিনতে পারছে না। চুপ,
কড়া সুরে বলল ব্যারন। তারপর আবার হাসি মুখে মেয়েটার দিকে ফিরল। আচ্ছা, তাহলে স্বজন নয়, বন্ধু নয়, এমন কারোর জন্য কত দূর ত্যাগ স্বীকার করতে রাজি আছো দেখা যাক। কিভাবে মাই লর্ড? ওই বদমাসটার জন্য আমাকে একটা চুমু দিতে রাজি আছো? একটা চুমুর বিনিময়ে একটা মানুষের জীবন বাঁচবে? আমি নিশ্চিত এতে কেউ কোনো পাপ ধরবে না। ব্যারনের অনুমতির অপেক্ষা না করে উঠে দাঁড়ালো মেয়েটা। কাঠের জুতো জোড়া খুলে ফেলল। নেকড়ে শিকারির বুকের ওপর পা রেখে ঘোড়ার কেশর ধরে নিজেকে উঁচু করলো ও। পরিষ্কার নরম চিবুকটা এগিয়ে দিল ব্যারনের দিকে। একটা চুমুর কথা থাকলেও ব্যারন দুটো চুমু খেলো, তবে কথা রাখলো সে। ম্যাকটকে ইঙ্গিত করে শাস্তি বন্ধ করতে বলল। ম্যাকট ওদিকে নিষ্ঠার সাথে গুনে গুনে চাবুকের বাড়ি মারছিল। 12 নম্বরটা যখন নামতে শুরু করেছে তখন মার বন্ধ করার আদেশ পেল সে। চাবুকের এই শেষ বাড়িটা না থামিয়ে দ্বিগুণ জোরে চালালো, যেন 12-র সঙ্গে 13 নম্বরটাও মিলিয়ে দিতে চাইছে। এটার দাগ থিবল্টের কাঁধে আগেরগুলোর চাইতে গভীরভাবে বসে গেল। তারপরই খুলে দেওয়া হলো ওর বাঁধন। ব্যারন তখন মেয়েটার সাথে কথা বলছে। কি নাম তোমার? জর্জিনা অ্যানলেট আমার মায়ের নামে নাম। অবশ্য গ্রামের লোকেরা আমাকে শুধু অ্যানলেট বলেই ডাকে। নামটা শুভ নয়। কোন দিক থেকে মাই লর্ড? যে কোনো সময় নেকড়ের শিকার হয়ে যেতে পারো তুমি। তুমি থাকো কোথায় অ্যানলেট? পসিয়ামনে মাই লর্ড। ওখান থেকে একা একা এই বনে চলে এসেছো? তোমার সাহস আছে? বাধ্য হয়ে আসতে হয় মাই লর্ড। আমার আর দাদিমায়ের 3টে ছাগল পালতে হয়। আচ্ছা, ছাগলের ঘাস নিতে এসেছো? জি মাই লর্ড। একে তোমার বয়স কম, তাই সুন্দরী আবার সাহসীও। মাঝে মাঝে ভয় কেঁপে উঠি মাই লর্ড। কিসের ভয়? শীতের সন্ধ্যায় নেকড়ে মানবদের অনেক গল্প শুনেছি মাই লর্ড। যখন একা থাকি, বাতাসের ধাক্কায় গাছের শাখা থেকে শব্দ ওঠে, তখন আমার শরীরে ভয়ের শিহরণ বয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু যখন শিকারী কুকুরগুলোর চিৎকার আর আপনার শিঙার শব্দ ভেসে আসে, তখন আবার নিজেকে নিরাপদ মনে হয়। মেয়েটার জবাবে খুশি হয়ে দাড়ি চুলকোতে চুলকোতে ব্যারন বলল, তা বটে, নেকড়েদের আমরা সবসময় দৌড়ের ওপরই রাখি। তবে মেয়ে, একটা রাস্তা আছে তোমার এই ভয় থেকে মুক্তি পাওয়ার। কিভাবে মাই লর্ড? ভেয়ের দুর্গ প্রাসাদে চলে এসো। নেকড়ে মানব তো দূরের কথা, কোনো ধরনের কোনো হিংস্র পশুই ওর সীমানায় ঢুকতে পারে না, অন্তত জীবিত অবস্থায় তো নয়ই। অ্যানলেট দুদিকে মাথা নাড়ল। কেন আসবে না কেন? নেকড়ের চাইতেও খারাপ কিছু থাকতে পারে ওখানে। শুনে হাসতে শুরু করলো ভের লর্ড। মনিবকে হাসতে দেখে দলের অন্যরা অনুকরণ করলো। অ্যানলেটের দর্শনে আবার খোশ মেজাজে ফিরে গেছে ব্যারন। আরও অনেকক্ষণ হেসেই যেত সে, কিন্তু মাঝখান থেকে বাগড়া দিল ম্যাকট। কুকুরগুলো জড়ো করে এনে মনে করিয়ে দিল দুর্গে ফিরতে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে সবাইকে। ব্যারন উৎফুল্ল মনে মেয়েটার দিকে আঙুল নাচিয়ে দলের সাথে ফিরতি পথ ধরল। থিবল্টের সাথে একা হয়ে গেল অ্যানলেট। সুন্দরীও, তাছাড়া থিবল্টের জীবনও বাঁচিয়েছে। এমন মিষ্টি একটা মেয়ের সাথে নিজেকে একা আবিষ্কার করার পরেও থিবল্টের চিন্তা জুড়ে শুধুই প্রতিশোধ, স্পৃহা আর ঘৃণা। সকাল থেকেই অন্ধকার পথে একটু একটু করে পা বাড়াচ্ছে ও। শয়তান যদি আমার আর্জিটা এই বেলা শুনতো। অপসৃয়মান শিকারী দলের দিকে হাত নেড়ে বলল, যদি শুধু একবার শুনতো আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার উচিত জবাব তোমরা পেতে। এভাবে বলছো কেন? এগিয়ে এলো অ্যানলেট। ব্যারন খুবই দয়ালু লোক, গরিবদের প্রতি অনেক অনুগ্রহ করেন, মেয়েদের সঙ্গেও খুবই ভদ্র ব্যবহার করেন তিনি। তা তো বটেই, যে মারগুলো আমাকে মেরেছে
দেখো তার কি জবাব দিই আমি। এটা তো স্বীকার করবে যে মার খাবার মতো কাজ তুমি করেছো। আচ্ছা, ব্যারনের চুমু খেয়ে সুন্দরী অ্যানলেটের মাথা ঘুরে গেছে নাকি? মসিয়ে থিবল্ট, অন্তত তোমার কাছ থেকে এই চুমু নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। তারপরও বলবো, ব্যারন তার অধিকারের মধ্য থেকেই কাজটা করেছেন। আমাকে এভাবে মেরে তুমি কেন লর্ডদের এলাকায় শিকার করতে এসেছো? কৃষক কি ধনী? শিকারের অধিকার সবার আছে। অবশ্যই না। জন্তুগুলো ঘুরে বেড়ায় ওদের এলাকায়, ওখানকার ঘাস খায়। অরলিয়েন্সের ডিউকের এলাকায় হরিণকে লক্ষ্য করে বর্ষা ছোড়ার অধিকার তোমার নেই। তোমাকে কে বলেছে আমি বর্ষা ছুঁড়েছি? আক্রমণাত্মক ভঙ্গিতে অ্যানলেটের দিকে একটু এগোলো থিবল্ট। কে বলবে? আমি নিজের চোখে দেখেছি। আমাকে মিথ্যা বলো না। গাছের আড়াল থেকে তুমি যখন বর্ষাটা ছুঁড়লে আমি দেখেছি তোমাকে। মেয়েটার সরল সত্যবাদিতার সামনে মিথ্যে ধরা পড়ে যাওয়ায় থিবল্টের রাগ মিয়ে গেল। যাই হোক, গরিবদের কখনো কখনো লর্ডদের মতো ভালো মন্দ খেতে ইচ্ছে করতেই পারে। মাদাম জোয়েল অ্যানলেট, তুমি হলে কি করতে? খরগোশ মারার জন্য কাউকে ফাঁসিতে ঝোলাতে? আর তাছাড়া কখনো কখনো গরিবদেরও হরিণের মাংস খেতে ইচ্ছা করতেই পারে। ঈশ্বর কি শুধু ব্যারনদের জন্যই হরিণ সৃষ্টি করেছেন? মসিয়ে থিবল্ট, ঈশ্বর অন্যের সম্পদের প্রতি লোভ না করতে বলেছেন। ঈশ্বরের আইন মেনে চলো, ভালো থাকবে। তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো, তার মানে কি আমাকে চেনো? হ্যাঁ, চিনি। উৎসবের দিন বুশনে তোমাকে দেখেছি। ওরা তোমাকে সুন্দর নাচিয়ে বলছিল। যারা চারপাশে দাঁড়িয়ে নাচ দেখছিল, আমি তাদের মধ্যে একজন। প্রশংসা শুনে থিবল্ট একেবারেই চুপ করে গেল। সে মনে মনে শান্ত হলো। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখেছি মনে হচ্ছে। একসাথে বোধহয় আমরা নেচেও ছিলাম। তখন এত লম্বা ছিলে না, তাই চিনতে পারিনি, কিন্তু এখন একটু একটু মনে পড়ছে। তুমি গোলাপি আর সাদা রঙের জামা পরেছিলে। আমরা একটা খামারে নেচেছিলাম। আমি তোমাকে চুমু খেতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাজি হওনি। তোমার স্মৃতিশক্তি বেশ ভালো মসিয়ে থিবল্ট। তোমাকে দেখেছিলাম তা প্রায় 1 বছর হবে। কি যেন অ্যানলেট, এই 1 বছরে তুমি শুধু লম্বাই হওনি, আরও অনেক বেশি সুন্দর হয়েছ। একসাথে এই দুটো কাজ যে সাফল্যের সাথে করতে পারো, এটা স্বীকার করতেই হবে। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার গাল। চোখ নামিয়ে নিল। লজ্জা পাওয়ায় ওকে আরও আকর্ষণীয় লাগছে। থিবল্ট আরও ভালো করে অ্যানলেটকে লক্ষ্য করতে লাগলো। পরের প্রশ্নটা করার সময় ওর গলায় উদ্বেগ প্রকাশ পেল। তোমার প্রেমিক আছে অ্যানলেট? না, কখনো ছিল না, আর কখনো হবে আশাও করি না। কেন? প্রেমের দেবতা কি এতই খারাপ যে তুমি তাকে ভয় পাও? তা নয়, আমি আসলে প্রেমিক চাই না। তাহলে কি চাও? স্বামী। থিবল্টের নড়ে ওঠাটা অ্যানলেট হয়তো দেখেনি, আর নয়তো দেখেও না দেখার ভান করেছে। আবার বলল, দাদিমা অসুস্থ, তার দেখাশোনা আমাকেই করতে হয়। প্রেমিক থাকলে দাদিমার দেখাশোনা ঠিক মতো করতে পারবো না। কিন্তু ভালো একজন স্বামী হলে সে আমাকে দাদিমার দেখাশোনা ছাড়াও অন্য কাজেও সাহায্য করবে। কিন্তু স্বামী কি চাইবে তুমি তার থেকে বেশি দাদিমাকে ভালোবাসো যদি ঈর্ষাবোধ করে? মিষ্টি একটা হাসি দিয়ে অ্যানলেট উত্তর দিল, সেটা নিয়ে কোনো ভয় নেই। আমি আমার স্বামীকে এতটা ভালোবাসবো যাতে সে অভিযোগ করার কোনো সুযোগই না পায়। সে যত ধৈর্য আর নম্রতা দেখাবে দাদিমার প্রতি, আমি তত তার প্রতি মনোযোগ দেব। আরও পরিশ্রম করব যাতে সংসারে কোনো কিছুর কমতি না থাকে। আমাকে দেখে ছোটোখাটো মনে হতে পারে, কিন্তু আমি ভীষণ পরিশ্রম করতে পারি। মনের জোর থাকলে দিন রাত নিরলস পরিশ্রম করা যায়। আমি, আমার স্বামী এবং দাদিমা, আমরা ঠিক সুখী হব। বলতে চাইছো 3জন একসাথে খুব গরিব থাকবে? তোমার কি ধারণা গরিবদের ভালোবাসা ধনীদের চাইতে কোনো অংশে কম? যখন দাদিমা আমাকে দুর্বল হাতে জড়িয়ে ধরে, বয়স্ক কোঁচকানো মুখটা আমার মুখের সাথে চেপে ধরে, তার ভালোবাসার অশ্রুতে আমার গাল ভিজে যায়। আমিও কাঁদতে শুরু করি মসিয়ে থিবল্ট।
আমাদের দুজনের মতো অভাবী হয়তো এদেশে কেউ নেই, কিন্তু আমার বিশ্বাস ওই মুহূর্তে আমি আর ততটা অভাবী থাকি না। আমি নিজেকে রানী বা রাজকুমারীর মতো সুখী মনে করি। মেয়েটার কথা শুনতে শুনতে নানান কথা ভাবছিল থিবল্ট, যে কিনা লর্ড ডিউক এদের দুর্গপ্রাসাদে কত উৎসব অনুষ্ঠিত হতে দেখেছে, উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছে অভিজাত কোনো নারীকে সঙ্গী হিসাবে পাবে। সেই এখন ভাবছে অ্যানলেট নামের এই সুন্দর নম্র স্বভাবের মেয়েটিকে যদি নিজের করে পাওয়া যায়, তাহলে ব্যারনদেরও ঈর্ষার পাত্র হতে পারবে ও। আচ্ছা অ্যানলেট, যদি আমার মতো কেউ তোমার স্বামী হতো বা হতে চায়, তুমি তাকে গ্রহণ করবে? সবাই বলে থিবল্ট সুদর্শন, তাছাড়া সারা ফ্রান্স ভ্রমণের সুবাদে নিজ কাজে দক্ষতা ছাড়াও আরও অনেক কিছুই জানেও। তার উপর বিশেষ কোনো ঘটনা ঘটলে একটা সম্পর্ক তৈরিই হয়ে যায়। অ্যানলেট থিবল্টের জীবন বাঁচানোর ক্ষেত্রে এরকম হয়েছে। ম্যাকট যেভাবে মারছিল তাতে 36 ঘা খেলে থিবল্টের আর বাঁচার আশা ছিল না। হ্যাঁ, যদি তাতে আমার দাদিমার ভালো হয়। থিবল্ট অ্যানলেটের হাত ধরল। ঠিক আছে অ্যানলেট, খুব শীঘ্রই আমরা আবার কথা বলবো, যখন তুমি চাও থিবল্ট। অ্যানলেট, যদি আমি তোমাকে বিয়ে করি, তুমি কথা দিচ্ছ তুমি আমাকে ভালোবাসবে? স্বামী ছাড়া অন্য কাউকে কি আমার ভালোবাসার কথা? শুধু একটা প্রতিজ্ঞা করো, বলো মসিয়ে থিবল্ট ছাড়া আর কাউকে ভালোবাসবো না আমি। প্রতিজ্ঞার কি দরকার? একজন সৎ লোকের এক সত্যবাদী মেয়ের মুখের কথাই কি যথেষ্ট নয়? আমরা কবে বিয়ে করবো অ্যানলেট? বলতে বলতেই অ্যানলেটের কোমরে হাত রাখল থিবল্ট। নিজেকে ছাড়িয়ে নিল অ্যান। দাদিমার সাথে দেখা করো, তিনিই সিদ্ধান্ত নেবেন। এখন আমাকে বোঝা নিয়ে বাড়ি যেতে সাহায্য করো, অনেক দেরি হয়ে গেছে। অ্যানলেটকে গ্রামের কাছে পৌঁছে দিল থিবল্ট। বিদায় নেওয়ার আগে অনেক অনুরোধ উপরোধ করে একটা চুমু আদায় করল। ব্যারনকে চুমু খাওয়ার সময় কোনো অস্বস্তি বোধ হয়নি, কিন্তু এই মুহূর্তে লজ্জা বোধ করল অ্যানলেট। মাথার ভারী বোঝাটা নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেল ও। নীল আকাশের পটভূমিতে ছায়ার মতো অপসৃয়মান মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখতে লাগলো থিবল্ট। অ্যানলেট দৃষ্টির আড়ালে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলো। এই চমৎকার তরুণীটি ওর হবে, এটা ওর চিন্তার কারণ নয়। অন্যের জিনিস পাওয়ার একটা দুর্ভাগ্যজনক আকাঙ্ক্ষা ওর ভিতরে রয়েছে। অ্যানলেট সুন্দরী এক তরুণী, অন্য কেউ যাতে আগেই অ্যানলেটকে পেতে না পারে, তাই ও অ্যানলেটকে চেয়েছে। যে সরলতা নিয়ে অ্যানলেট ওর সঙ্গে কথা বলেছে, তাতে পাওয়ার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে। তবে এটা ক্ষণিকের আবেগ, এর মধ্যে গভীর কোনো ভালোবাসার কথা এখনও অনুভূত হচ্ছে না। এখানে হৃদয়ের চেয়ে হিসেবের জায়গা বেশি। থিবল্টের পক্ষে প্রেমিকের মতো ভালোবাসা সম্ভব নয়। নিজে দরিদ্র হয়েও আরেকটি দরিদ্র মেয়েকে ভালোবাসার কথা চিন্তা করাটা ওর পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তাই অ্যানলেট যত দূরে সরে যেতে লাগলো, ততই নিজের ঈর্ষাকাতর উচ্চাকাঙ্ক্ষা থিবল্টকে অধিকার করতে লাগলো। ও যখন বাড়ি ফিরল তখন পুরোপুরি অন্ধকার নেমে গেছে। চতুর্থ অধ্যায়, কালো নেকড়ে। সারা দিনের প্রচণ্ড ধকল আর ক্ষুধায় ক্লান্ত থিবল্ট হরিণটাও মারতে পারেনি, তাই খাওয়াটা প্রত্যাশা অনুযায়ী হলো না। কিন্তু ভয়ঙ্কর ক্ষুধার কারণে শুকনো রুটির স্বাদও হরিণের মাংসের চেয়ে অনেক বেশি বলে মনে হলো। হঠাৎ করেই ওর পোষা ছাগলটা ডাকতে শুরু করলো। ওটারও মনে হয় খিদে পেয়েছে। এক বোঝা ঘাস নিয়ে ছাউনির দরজা খুলল থিবল্ট। দরজা খোলার সাথে সাথে ছাগলটা ওকে প্রায় ধাক্কা দিয়ে বেরিয়ে দৌড় দিল বাড়ির বাইরে। ঘাসের বোঝা ফেলে ওটাকে ধরতে গেল থিবল্ট। শিং ধরে অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে আবার ছাগলটাকে ছাউনিতে ফিরিয়ে নিয়ে যেতে পারল ও। তারপর ফিরল খাওয়া শেষ করতে।
কিন্তু ঘাস খাওয়ার বদলে করুণ চিৎকার করতে শুরু করে দিল ছাগলটা। অগত্যা আবার খাওয়া বন্ধ করে উঠে পড়তে হলো থিবল্টকে। সাবধানে দরজা খুলে ছাউনিতে ঢুকলো। ছাউনিটার কোনা কোনা হাতড়ে দেখতে লাগলো থিবল্ট যথেষ্ট সাহসী, কিন্তু একটা কোনায় একটা নরম মতো প্রাণীর স্পর্শ পেয়েই থিবল্ট চমকে উঠল। তাড়াতাড়ি ঘর থেকে বাতি এনে ছাউনিতে ফেলতে লাগলো ও। দেখতে পেল সেই হরিণটা, যার পিছনে ব্যারন আর তার হাউন্ডগুলো সারা দিন ঘুরেছে, যেটাকে ঈশ্বরের নামে মারতে না পেরে থিবল্ট এমনকি শয়তানের কাছে পর্যন্ত আর্জি জানিয়েছে। শেষ পর্যন্ত ওকে চাবুকের বাড়িও খেতে হয়েছে এটারই কারণে। দরজাটা বন্ধ আছে কিনা ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে নিল ও। তারপর হরিণটার দিকে এগিয়ে গেল। হয় খুব ক্লান্ত, নয়তো প্রচণ্ড ভয় পেয়েছে ওটা। ওকে এগোতে দেখেও কিছুই করলো না, শুধু কালো বড় মসৃণ চোখ জোড়া তুলে তাকিয়ে রইল। নিজেকেই বলল থিবল্ট, নিশ্চয়ই দরজা খোলা রেখে গিয়েছিলাম। কোথায় লুকোবে বুঝতে না পেরে শেষমেশ এখানে এসে ঢুকেছে হরিণটা। কিন্তু তারপরেই মনে পড়ল হুড়কোটা তো শক্তভাবে এঁটে গিয়েছিল, একটু আগে তো হাতুড়ি এনে খুলতে হয়েছিল ওটা। তাছাড়া দরজা খোলা থাকলে তো ছাগলটা আগেই বেরিয়ে যেত। আরেকটু ভালো করে খেয়াল করে দেখলো হরিণটা দড়ি দিয়ে বাঁধা। ভীতু নয় থিবল্ট, কিন্তু এখন ওর কপালে ঘাম জমতে শুরু করলো। মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ খেলে গেল। ছাউনি থেকে বের হয়ে দরজা আটকে দিল। ছাগলটা এই সুযোগে আবার বেরিয়ে গেছে। ঘরে ঢুকে আগুনের পাশে বসে পড়েছে। ওখান থেকে নড়ার বিন্দু মাত্র লক্ষণ নেই ওটার। ও শয়তানের কাছে আর্জি জানিয়েছিল সত্যি, কিন্তু এভাবে সেটা সত্যি হয়ে যাবে তা ভাবেনি। অন্ধকারের শক্তির ছত্রছায়ায় থাকতে হবে ভেবে ওর মনে ভয় করল। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়ে বাণী মনে করতে পারল না। বুকের কাছে ক্রুশ আঁকতে চেষ্টা করলো, কিন্তু হাত উঠল না। থিবল্টের মাথা কাজ করছে না, মনে হচ্ছে চারপাশে অশুভ আত্মারা ঘুরে বেড়াচ্ছে। ওর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঈশ্বর বা শয়তান যেই দিয়ে থাকুক, হরিণটাকে কাজে না লাগানো বোকামি হয়ে যাবে। অন্ধকারের জগৎ থেকে পাঠানো হলেও আমি এটা তো খেতে বাধ্য নই। তাছাড়া একা এটা আমার খাবার পক্ষে সম্ভব নয়। অন্য কাউকে সাথে নিলে ঠকা হয়ে যাবে। তার চেয়ে মঠের নানদের কাছে বিক্রি করে দিলে ভালো দাম পাবো। আর অন্ধকারের ছোঁয়া থাকলেও ওখানকার পবিত্র পরিবেশে তা দূর হয়ে যাবে। আমিও বেঁচে যাব। হরিণটাকে বিক্রি করে যা পাবো, সারাদিন খাটনি করে তার 1/4 ভাগও পাই না। মুখ ঘুরিয়ে থাকা ঈশ্বরের চেয়ে সাহায্যকারী শয়তান অনেক ভালো। শয়তান আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেই পারে, কিন্তু আমিও তো বোকা নই, আমার যা খুশি তাই করতে পারি। অনেক যুক্তি বের করে ফেলল থিবল্ট, অথচ 5 মিনিট আগেও কপাল পর্যন্ত হাত তুলতে পারছিল না। হরিণটা রেখেই দেবে ও, সুযোগ মতো বিক্রি করে দেবে। এমনকি এও চিন্তা করলো ওই টাকায় ওর হবু বউয়ের জন্য একটা কাপড় কিনবে। অ্যানলেটের মতো এক দেবদূত বাড়িতে থাকলে কোনো শয়তানই বাড়ির চৌকাঠ পেরোনোর সাহস করবে না। শয়তান যদি বাড়াবাড়ি শুরু করে দেয়, আমি অ্যানলেটের দাদির কাছে গিয়ে ওকে চাইব। শয়তানের ধোঁকায় প্রার্থনা ভুলে গেলেও কোনো সমস্যা নেই। লক্ষ্মীমন্ত একটা বউ থাকবে, যার সাথে শয়তান কোনো দেনা পাওনা করতে পারবে না। সেই প্রার্থনা করবে আমার হয়ে। এভাবে নিজেকে আশ্বস্ত করে হরিণটাকে খেতে দিল থিবল্ট। তারপর তার ঘুমানোর জায়গাটা আরামদায়ক কিনা সেটা দেখে নিল। ভালো দাম পেতে গেলে একটু যত্ন আত্তি তো করতেই হবে। ওদিকে পরদিন সকালে আবার শিকারে বেরোলো ব্যারন। এবারে আর হরিণ নয়, এবারে নেকড়েটাই ওদের লক্ষ্য। আগের দিন যার পিছু নিয়েছিল ম্যাকট। নেকড়েটা যে আসলেই একটা ঘাঘু নেকড়ে তাতে কোনো সন্দেহ নেই। বহু বছরের অভিজ্ঞতা ওর সম্বল, এটা পরিষ্কার বোঝা যায়। গায়ের রং পুরোটাই কালো। অনেক ঘোরালো ওটা শিকারী দলকে। পিছু ধাওয়া করে আগের দিনের এলাকায় চলে এলো ব্যারন।
এগিয়ে চলল জুতো কারিগরের কুঁড়ের দিকে। সন্ধ্যায় অ্যানলেটের সাথে দেখা করতে যাবে, তাই সকাল সকাল কাজ শুরু করেছে থিবল্ট। দিনের বেলায় হরিণটাকে বিক্রি করতে যাবার অসুবিধে আছে, বন রক্ষকের চোখে পড়ে গেলে মুশকিল। কোনো এক সন্ধ্যায় চুপি চুপি বেরিয়ে কনভেন্টে যাবে ঠিক করলো ও। শিঙার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ছাউনির দরজায় এক গাদা ঘাস পাতা লতা এনে দরজাটা আড়াল করে রাখলো। তারপর এসে এত গভীর মনোযোগে কাজ শুরু করলো যেন চোখ তোলার পর্যন্ত ফুরসত নেই ওর। হঠাৎ দরজায় খামচানোর শব্দ পেয়ে উঠে দাঁড়ালো ও, কিন্তু যাওয়ার আগেই দরজা খুলে গেল। থিবল্টকে বাকরুদ্ধ করে দিয়ে পেছনের দুপায়ে ভর দিয়ে একটা কালো নেকড়ে এসে ঢুকলো ভেতরে। তবে ঘরের মাঝখানে এসে নেকড়েদের মতো করেই বসে পড়ল ওটা। জুলজুল করে তাকালো জুতোর কারিগরের দিকে। নেকড়েটাকে তাড়ানোর জন্য একটা কুঠার মাথার ওপর তুলে নিল থিবল্ট। হেসে উঠল নেকড়েটা। কেমন যেন একটা কৌতুকের আভাস খেলে গেল ওটার মুখে। থিবল্ট এর আগে কখনো কোনো নেকড়েকে হাসতে শোনেনি। কুকুরের মতো ডাক ওরা ডাকে, কিন্তু ওরা যে মানুষের মতো হাসতে পারে তা জানতো না। আর সে কি হাসি! কোনো মানুষও যদি এভাবে হাসতো তাহলে পিলে চমকে যেত। কুঠার ধরা হাতটা নামিয়ে নিল ও। তুমি একটা মানুষ বটে, ওর বিস্ময়কে আরও বাড়িয়ে দিয়ে ভরাট এবং গম্ভীর গলায় বলে উঠল নেকড়েটা। তোমার অনুরোধ বজায় রাখতে আমি বন থেকে সবচেয়ে চমৎকার হরিণটা পাঠালাম, আর তুমি কি না আমারই মাথা দুভাগ করে দিতে চাইছো? মানুষের কৃতজ্ঞতা বোধ দেখি নেকড়েদেরই মতো। একটা পশুর গলা দিয়ে ওর মতো কথা বেরোচ্ছে দেখে হাঁটু কাঁপতে শুরু করলো থিবল্টের। হাত থেকে খসে পড়ল কুঠারটা। নেকড়েটা আবার বলতে লাগলো, এসো, অবুঝ না হয়ে বন্ধুর মতো বসে কথা বলি। গতকাল তুমি ব্যারনের হরিণটা চেয়েছিলে, আমি ওটাকে ধরে তোমার ছাউনিতে নিয়ে এলাম, যাতে পালিয়ে যেতে না পারে তাই দড়ি দিয়ে বেঁধেও রাখলাম। আর তার বিনিময়ে তুমি আমাকে কুঠার দেখাচ্ছ। আমি কিভাবে জানবো তুমি কে? আচ্ছা, আমাকে চিনতে পারোনি? ভালো কারণ বের করেছ। আমার কোনো বন্ধু কি এমন বিদকুটে কোট পরে আসবে? বিদকুটে কোট? তা বটে। রক্তের মতো লাল জিভ বের করে নিজের পশমটা চেটে নিল নেকড়েটা। বলল, তুমি তো বেশ কঠিন লোক, তোমাকে খুশি করা সহজ নয়। তা যাই হোক, আমি তোমার কাজটা যে করে দিলাম তার বিনিময়ে কিছু দিতে রাজি আছো তো? অবশ্যই, বললেও অস্বস্তি বোধটা এড়াতে পারল না। তবে আগে জানা দরকার তুমি কি চাও, বলো। এক গ্লাস জল। কুকুরগুলো ধাওয়া করে আমার দম শেষ করে দিয়েছে, এখনই দিচ্ছি। ঘরের কাছেই একটা জলের উৎস আছে, সেখান থেকে পরিষ্কার জল নিয়ে এলো থিবল্ট, এবং এত অল্পে পার পেয়ে যাওয়ায় স্বস্তিটাও গোপন করতে পারল না। জলের পাত্রটা রেখে একটু কুর্নিশ করলো ও। নেকড়েটা তৃপ্তির সাথে জলটা খেয়ে মেঝেতে লম্বা হলো। আচ্ছা, এখন শোনো, আমার কাছ থেকে আরও কিছু চাও? কেঁপে উঠল থিবল্ট। হ্যাঁ, খুবই জরুরি জিনিস। কুকুরগুলোর আওয়াজ শুনতে পাচ্ছ? পাচ্ছি। ক্রমেই কাছে আসছে, মিনিট 5 মধ্যে এখানে চলে আসবে। ওদের হাত থেকে আমাকে উদ্ধার করো। উদ্ধার করব? কিভাবে? আঁতকে উঠল থিবল্ট। এর আগে ব্যারনের শিকারে বাধা দেওয়ার কি ফল হয়েছিল তা তুমি ভালোভাবেই জানো। ভাবো, একটা কিছু বুদ্ধি বের করো আমাকে বাঁচানোর জন্য। কুকুরগুলোর হাত থেকে এখন তোমাকে বাঁচানো মানেই তোমার জীবন বাঁচানো। ওরা যদি এখন তোমার নাগালে পায় তাহলে তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। থিবল্ট বুঝতে পারছে ও এখন সুবিধাজনক অবস্থায় আছে। যদি এখন তোমাকে আমি উদ্ধার করি, বিনিময়ে তুমি আমাকে কি দেবে? বিনিময়ে? কেন? হরিণটা? তাহলে জলের হিসেবটা? তাহলে এসো, নতুন করে আমরা হিসাব শুরু করি। তুমি যদি সমঝোতায় আসতে চাও তাহলে আমার আপত্তি নেই। তাড়াতাড়ি বলো, কি চাও আমার কাছে? তোমাকে এমন বেকায়দায় পেলে অধিকাংশ লোকই
সম্পদ, ক্ষমতা, সম্মান এসব বাহ্যিক জিনিসই চাইতো, কিন্তু আমি তো চাইবো না। গতকাল আমি হরিণটা চেয়েছিলাম, তুমি দিয়েছো, কাল আবার আর একটা জিনিস চাইতে পারি। আমার এই সমস্যাটা আছে, কখন কি চাই তার ঠিক নেই। সব সময় তো আর তোমাকে হাতের কাছে পাবো না, আর তোমার কাছে সব সময় চাওয়াও যায় না। শয়তান বা আর যাই হও, তোমার কাছে আমার চাওয়া এটাই যে এখন থেকে আমার সব ইচ্ছাই পূর্ণ হোক। নেকড়েটার মুখে ব্যঙ্গাত্মক ভঙ্গি ফুটে উঠল। এই, তোমার কথার শুরু আর শেষটা কিন্তু মিলল না। একজন দরিদ্র মানুষ হিসাবে আমার চাওয়াগুলো খুব সাধারণ আর ছোট ছোটই হবে। এক টুকরো জমি, ঘর, দুবেলা অন্ন সংস্থান, এর বেশি আমার মতো মানুষ আর কি চাইতে পারে? আমি পারলে খুশি মনে তোমার ইচ্ছা পূরণ করে দিতাম, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কুকুরগুলোর হাতে তোমার কি হাল হবে সেটা ভেবে মানসিকভাবে প্রস্তুত হও। তাহলে তোমার ধারণা যেহেতু তোমার সাহায্য চেয়েছি, তুমি যা খুশি চাইবে তাই আমি দিতে বাধ্য? ধারণা না, আমি নিশ্চিত। তাই? তাহলে তাকাও। কোন দিকে? আমি যেখানে ছিলাম। আতঙ্কে পিছিয়ে গেল থিবল্ট। নেকড়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিভাবে? বলার কোনো উপায় নেই। এখনো মনে হচ্ছে তোমার সাহায্য ছাড়া আমি নিরুপায়? ওফ শয়তান, তুমি এখন আছো কোথায়? নাম ধরে ডেকে প্রশ্ন করলে উত্তর আমাকে দিতেই হবে। এই দেখো, আমি আগের জায়গাতেই আছি, কিন্তু দেখতে পাচ্ছি না তো, কারণ অদৃশ্য হয়ে আছে। কিন্তু কুকুর, শিকারী, ব্যারন সবাই এখনই চলে আসবে তোমার খোঁজে। তা আসবে, তবে আমাকে খুঁজে পাবে না। তোমাকে না পেলে ওরা আমার উপর চড়াও হবে, গতকালের মতোই। গতকাল হরিণটাকে ধরার জন্য 36 ঘা চাবুকের শাস্তি দিয়েছিল, আজ দেবে 72 ঘা। তার উপর আজ চুমুর বিনিময়ে অ্যানলেট তোমাকে বাঁচাতেও আসবে না। তাহলে এখন কি করব? হরিণটাকে ছেড়ে দাও। কুকুরগুলো ভুল করে হরিণটাকে ধাওয়া করবে, তাহলেই আমি মুক্তি পাবো। কিন্তু কুকুরগুলো কি ভুল গন্ধ শুঁকে ধাওয়া করবে? সে ভার আমার। তুমি হরিণটাকে ছেড়ে দাও। বলতে বলতেই কাঠের দরজার কাছে কুকুরগুলোর আসার শব্দ শুনতে পেল থিবল্ট। সে দৌড়ে গিয়ে হুড়কোটা খুলে হরিণটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে হরিণটা লাফ দিয়ে বেরিয়ে এলো। নেকড়েটার পায়ের ছাপের উপর দিয়ে ছুটে বনে হারিয়ে গেল। ওদিকে কুকুরদের পুরো দলটাই নেকড়েটাকে খুঁজতে এসে হরিণটাকে দেখতে পেয়ে তার পিছনে ছুটতে শুরু করলো। স্বস্তির একটা শ্বাস ছাড়ল থিবল্ট। তারপর ব্যারনের শিঙার আওয়াজ শুনতে শুনতে ফিরে এলো ঘরে। নেকড়েটা সেই আগের জায়গাতেই শুয়ে আছে। কিভাবে আবার হাজির হলো কি জানে। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের তৃতীয় পর্ব। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীকালই আসছে চতুর্থ পর্ব।